মানুষ এটা বুঝতে পারে না, কিন্তু তুমি এখন যে বাস্তবতায় বাস করছো তা আজকের অনেক আগেই তোমার চিন্তাভাবনা দ্বারা তৈরি। পরমহংস যোগানন্দ একটি গোপন আধ্যাত্মিক আইন প্রকাশ করেছেন, যা ব্যাখ্যা করে যে কেন কিছু মানুষ সুযোগ এবং শান্তি আকর্ষণ করে যখন অন্যরা অবিরাম সংগ্রাম করে। তিনি বলেছিলেন যে তোমার মন কেবল তোমার মাথার খুলির ভেতরে চিন্তা করে না, এটি একটি রেডিও টাওয়ারের মতো সম্প্রচারিত হচ্ছে এবং তোমার প্রতিটি চিন্তায় তোমার জীবনে অভিজ্ঞতা ফিরিয়ে আনছে। এটি সেই গোপন আইন যা বেশিরভাগ মানুষ সচেতনভাবে ব্যবহার করে না। তবুও এটিই একমাত্র শক্তি যা সিদ্ধান্ত নেয় যে তুমি আনন্দের সাথে বা দুঃখের সাথে বাঁচো। ভেবে দেখো, তুমি কি কখনো লক্ষ্য করেছো যে যখন তুমি রাগান্বিত হও বা ভীত হও, তখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে চলে যায়? তোমার আরও সমস্যা, আরও দ্বন্দ্ব, আরও বাধা আসে। কিন্তু যখন তুমি শান্ত এবং আত্মবিশ্বাসী হও, দরজা খুলে যায়, মানুষ তোমার সাথে ভিন্নভাবে আচরণ করে এবং সব কিছু কেবল প্রবাহিত হয়। যোগানন্দ বলেছিলেন যে এটি কোনো দুর্ঘটনা নয়। তিনি ব্যাখ্যা করেছিলেন যে মহাবিশ্ব নিজেই কম্পন এবং চিন্তাভাবনাও কম্পন, যেমন আকর্ষণ করে। যখন তুমি তোমার মনকে উত্থাপনকারী শক্তি দিয়ে পূর্ণ করো, তখন তুমি উত্থাপনকারী পরিস্থিতি আঁকো। যখন তুমি ভয় এবং দুর্বলতার উপর নির্ভর করো, তখন তুমি ব্যর্থতাকে চুম্বক করে তোলো। এটি এমন একটি গোপন নিয়ম যা আপনার ভাগ্যকে আক্ষরিক অর্থেই পুনর্লিখন করতে পারে, যদি আপনি এটি ব্যবহার করার সাহস করেন। এখন এখানে অবাক করার মতো অংশ, যোগানন্দ সতর্ক করেছিলেন যে বেশিরভাগ মানুষ অবচেতনভাবে এই নিয়মটি নিজের বিরুদ্ধে ব্যবহার করে। তারা যা চায় না তার উপর তারা মনোনিবেশ করে, তারা ব্যর্থতার কথা বারবার বলে, তারা বিপর্যয় কল্পনা করে এবং আইন বিশ্বস্তভাবে সেই পরিস্থিতিগুলিই প্রদান করে। তিনি মনকে একটি চুম্বকের সাথে তুলনা করেছিলেন। একটা দুর্বল চুম্বক খুব কম আকর্ষণ করে, কিন্তু একটি শক্তিশালী চুম্বক দূর থেকে লোহাকে টেনে নেয়। আপনার ইচ্ছাশক্তি, আপনার মনোযোগ এবং আপনার আবেগ আপনার মনের চুম্বককে শক্তিশালী করে। যদি আপনি এটিকে ইচ্ছাকৃতভাবে পরিচালনা করতে শেখেন, তাহলে আপনি প্রাচুর্য, ভালোবাসা, অভ্যন্তরীণ শান্তি, এমনকি আধ্যাত্মিক জাগরণ আকর্ষণ করতে পারেন। এটি কোনো অগভীর প্রতিশ্রুতি নয়। 1920 সালে যখন যোগানন্দ আমেরিকায় আসেন, তখন তিনি তার আত্মবিশ্বাস এবং উজ্জ্বল উপস্থিতি দিয়ে জনতাকে অবাক করে দেন। লোকেরা অনুভব করেছিল যে কেবল তার কাছাকাছি থাকা তাদের চিন্তাভাবনা এবং অনুভূতির ধরনকে বদলে দেয়। তিনি ব্যাখ্যা করেছিলেন যে এটি জাদু নয়, বরং এই আধ্যাত্মিক নিয়মের উপর দক্ষতা। তার চিন্তাভাবনা এত শক্তিতে ভরপুর ছিল যে তারা এমন একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করেছিল যা অন্যরা অনুভব করতে পারত। তিনি শিখিয়েছিলেন যে আপনিও যদি আপনার শক্তি ছড়িয়ে দেওয়া বন্ধ করেন এবং শুরু করেন, তাহলে আপনিও এই শক্তি তৈরি করতে পারেন। তোমার ভেতরের কম্পনকে নিয়ন্ত্রণ করো। কল্পনা করো এমন একজন ব্যক্তি যিনি ঘুম থেকে উঠেই মনে করেন জীবন কঠিন, অর্থের অভাব এবং কাউকে বিশ্বাস করা যায় না। সেই চিন্তাভাবনার ধরনটি দিনের সুর নির্ধারণ করে। তারা নেতিবাচকতার মেঘ বহন করে এবং এমন লোকদের সাথে দেখা করে যারা সেই বিশ্বাসকে শক্তিশালী করে। এখন কল্পনা করো আরেকজন ব্যক্তি যিনি স্পষ্টভাবে নিশ্চিত করেন, জেগে ওঠেন যে আজ আমি সফল হব, আজ আমি ঐশ্বরিক শক্তি দ্বারা সুরক্ষিত, আজ আমি আত্মবিশ্বাস ছড়িয়ে দিই। এই চিন্তাভাবনার ধরনটি সম্পূর্ণ ভিন্ন কম্পন তৈরি করে এবং দীর্ঘ সুযোগের আগে দয়া এবং সমাধানগুলিও উপস্থিত হয়। যোগানন্দ এটিকে মনের চৌম্বকীয় নিয়ম বলেছিলেন এবং তিনি জোর দিয়েছিলেন যে প্রতিটি মানুষ প্রতিদিন এটি ব্যবহার করছে, তারা বিশ্বাস করুক বা না করুক। তিনি তার ছাত্রদের বলেছিলেন যে কখনো জীবনের জন্য অনুগ্রহ ভিক্ষা না করে, বরং অভ্যন্তরীণ কর্তৃত্বের সাথে এটিকে নির্দেশ করতে। যদি তোমার মন দুর্বল হয়, জীবন তোমাকে এদিক ওদিক ছুঁড়ে মারবে। যদি তোমার মন শক্তিশালী হয়, তাহলে তুমি পরিস্থিতিকে তোমার উদ্দেশ্যের দিকে ঝুঁকবে। এই কারণেই তিনি বলেছিলেন যে ধ্যান কেবল একটি শিথিলতাকরণ কৌশল নয়, এটি এমন একটি প্রশিক্ষণ ক্ষেত্র যেখানে তুমি তোমার মনের চুম্বককে শক্তিশালী করো, অস্থির কম্পনকে শান্ত করো এবং মহাবিশ্বের উচ্চতর স্রোতের সাথে নিজেকে সারিবদ্ধ করো। চিন্তা করো এর তাৎপর্য সম্পর্কে। এর অর্থ হল দারিদ্র্য কেবল একটি অর্থনৈতিক অবস্থা নয়, এটি একটি কম্পনও। অসুস্থতা কেবল একটি জৈবিক অবস্থা নয়, এটিও একটি কম্পন। সাফল্য কেবল বাহ্যিক অর্জন নয়, এটিও একটি কম্পন। কম্পন পরিবর্তন করুন এবং আপনি অবস্থা পরিবর্তন করুন। এই কারণেই যোগানন্দ নিশ্চিতকরণের ওপর জোর দিয়েছিলেন। তিনি বলেছিলেন শক্তি দিয়ে, অনুভূতি দিয়ে, পরম বিশ্বাসের সাথে সেগুলি পুনরাবৃত্তি করুন, যতক্ষণ না আপনার সমগ্র সত্তা সেই বাস্তবতার সাথে কম্পিত হয়।
এই শিক্ষাটি মৌলিক, কারণ এটি ভাগ্য বা বাহ্যিক পরিস্থিতি থেকে শক্তিকে দূরে সরিয়ে দেয় এবং এটিকে আপনার নিজের চেতনায় দৃঢ়ভাবে স্থাপন করে। এটি বলে যে আপনি জীবনের শিকার নন, আপনি জীবনের স্রষ্টা, এবং সৃষ্টির হাতিয়ার হল আপনার চিন্তাভাবনা। যদি আপনি এটির অপব্যবহার করেন তাহলে আপনি কষ্ট পাবেন, যদি আপনি এটি আয়ত্ত করেন তাহলে আপনি উন্নতি করবেন। তবে আরও গভীর স্তর রয়েছে। যোগানন্দ ব্যাখ্যা করেছিলেন যে আইনটি বস্তুগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আধ্যাত্মিক স্বাধীনতার পথও। প্রতিটি আত্মা শান্তি এবং আনন্দের জন্য আকাঙ্ক্ষা করে, তবুও যখন মন ভয়, সন্দেহ এবং জাগতিক আসক্তিতে পূর্ণ থাকে তখন এটি কম ফ্রিকোয়েন্সিতে কম্পিত হয় এবং উচ্চতর অবস্থাগুলি উপলব্ধি করতে পারে না। যখন মন প্রেম, ভক্তি এবং একাগ্রতায় পরিশুদ্ধ এবং পরিপূর্ণ হয়, এটি আত্মার স্তরেই কম্পিত হতে শুরু করে। সেই সময় আত্মা ঐশ্বরিক অভিজ্ঞতা আকর্ষণ করে, ঠিক যেমন একটি চুম্বক লোহাকে আকর্ষণ করে। এই কারণেই তার সবচেয়ে উন্নত শিক্ষা ছিল সৃষ্টিযোগ, যা শ্বাস এবং একাগ্রতার মাধ্যমে জীবনী শক্তির কম্পনকে ত্বরান্বিত করার একটি পদ্ধতি। তবে তিনি যে কাউকে শুরু করার জন্য সহজ সরঞ্জামও দিয়েছিলেন। এর মধ্যে একটি হলো প্রতিদিনের অভ্যাস হলো প্রতিটি নেতিবাচক চিন্তাকে তার ইতিবাচক বিপরীত চিন্তা দিয়ে প্রতিস্থাপন করা। যদি তুমি মনে করো আমি দুর্বল, তাহলে অবিলম্বে স্বীকার করো আমি শক্তিশালী। যদি তুমি মনে করো আমি ব্যর্থ, তাহলে অবিলম্বে স্বীকার করো আমি সফল হব। যদি তুমি মনে করো আমি একা, তাহলে স্বীকার করো আমি আত্মার অসীম শক্তির সাথে এক। সময়ের সাথে সাথে এই স্বীকৃতিগুলি তোমার মনের চুম্বককে নতুন আকার দেয় এবং আইন নতুন অভিজ্ঞতার সাথে সাড়া দেয়। তিনি অসংখ্য গল্প দিয়ে এই বিষয়টি প্রমাণ করেছিলেন। এমন একটি সময় ছিল যখন তার এক শিষ্য অর্থের জন্য চিন্তিত ছিলেন। যোগানন্দ তাকে অভাবকে স্বীকার করা বন্ধ করতে এবং প্রাচুর্যকে স্বীকার করতে শুরু করতে বলেছিলেন। কয়েকদিনের মধ্যেই অপ্রত্যাশিত আয় এসেছিল। আমি শক্তিশালী, আমি প্রাণবন্ত, তার স্বাস্থ্যের নাটকীয় উন্নতি হয়েছে। সন্দেহবাদীদের কাছে এই গল্পগুলি অতিরঞ্জিত বলে মনে হয়েছিল, কিন্তু যোগব্যায়াম জোর দিয়ে বলেছিল যে এগুলি আধ্যাত্মিক আইনের কার্যক্ষমতার সহজ প্রদর্শন। তাই এখনই আমি একটি সাহসী দাবি করতে চাই। আপনি যদি এই আইনটি ধারাবাহিকভাবে বুঝতে এবং প্রয়োগ করেন, তবে আপনার জীবন কয়েক সপ্তাহের মধ্যে পরিবর্তিত হবে। বছর নয়, দশক নয়, বরং সপ্তাহ। কারণ যে মুহূর্তে আপনি আপনার কম্পন পরিবর্তন করেন, আপনি বিভিন্ন অভিজ্ঞতা আকর্ষণ করতে শুরু করেন। প্রথমে এগুলি ছোট ছোট কাকতালীয় ঘটনা হতে পারে, ছোট ছোট সমন্বয় যা আপনাকে দেখায় যে আইনটি কাজ করছে। তারপর আপনার চুম্বক শক্তিশালী হওয়ার সাথে সাথে বড় পরিবর্তন আসে। আপনার যাদের সাথে দেখা করতে হবে তারা উপস্থিত হয়, সুযোগ খুলে যায়, বাধাগুলি বিলীন হয়ে যায়। আপনি আপনার ভেতরে একটি নতুন শক্তির উত্থান অনুভব করেন এবং সেই শক্তি নিজেই প্রমাণ। অবশ্যই কিছু লোক এটিকে কল্পনা বা প্ল্যাসিবো বলে উড়িয়ে দেবেন, কিন্তু যোগানন্দ উত্তর দেবেন যে কল্পনা নিজেই একটি শক্তি এবং প্ল্যাসিবো প্রমাণ করে যে মনের শরীরের ওপর ক্ষমতা রয়েছে। বিজ্ঞান বিভিন্ন শব্দ ব্যবহার করতে পারে, তবে নীতি একই। কম্পনের নিয়ম সর্বজনীন এবং মন তার যন্ত্র। এখন নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি অবচেতনভাবে কি আকর্ষণ করছেন? তোমার জীবনে কোন ধরনের পুনরাবৃত্তি হয়? তুমি কি প্রায়ই একই ধরনের দ্বন্দ্ব, একই আর্থিক সংগ্রাম, একই হতাশার মধ্যে নিজেকে খুঁজে পাও? যা যোগানন্দ বলবেন সেটা হলো তোমার চৌম্বকীয় ধরন, তুমি যে কম্পন প্রচার করতে থাকো। বাইরের ফলাফল পরিবর্তন করতে হলে তোমাকে প্রথমে ভেতরের সংকেত পরিবর্তন করতে হবে। তোমার জন্য অন্য কেউ এটা করতে পারবে না। তোমার বাবা মা নয়, তোমার বস নয়, তোমার সরকার নয়। এটি তোমার সাথে শুরু হয়, শক্তি এবং বিশ্বাসের সাথে পুনরাবৃত্তি করা একটি একক চিন্তা দিয়ে, যতক্ষণ না এটি তোমার জীবনের প্রধান কম্পনে পরিণত হয়। এটিই লুকানো শিক্ষা। যোগানন্দ এটি গোপন রেখেছিলেন বলে লুকানো নয়, বরং লুকানো কারণ বেশিরভাগ মানুষ এটি লক্ষ্য করার জন্য এতটাই বিভ্রান্ত থাকে। তারা শব্দ, সংবাদ এবং উদ্বেগে ডুবে থাকে, কখনো বুঝতে পারে না যে তাদের অভ্যন্তরীণ জগতই অভিজ্ঞতার আসল উৎপাদক। কিন্তু একবার তুমি এই নিয়মটি সচেতনভাবে ব্যবহার করতে শিখলে, তুমি আর কখনো জীবনকে একইভাবে দেখতে পাবে না। তুমি জানবে যে প্রতিটি চিন্তা একটি বীজ, প্রতিটি নিশ্চিতীকরণ একটি আদেশ, প্রতিটি ধ্যান আপনার ভেতরের যন্ত্রের সুর। আর তাই আজ রাতে এটা মনে রেখো, তুমি শক্তিহীন নও, তুমি পরিস্থিতির শিকার নও, তুমি মাধ্যাকর্ষণের মতো বাস্তব আধ্যাত্মিক আইনের ধারক। যত তাড়াতাড়ি তুমি এটা মেনে নাও,
তত তাড়াতাড়ি তোমার ভাগ্য পরিবর্তন হতে শুরু করবে। বেশিরভাগ মানুষ বুঝতে পারে না যে তাদের জীবন কতটা ভবিষ্যৎবাণী করা যায়, কারণ যোগানন্দ যে আইন প্রকাশ করেছেন তা বারবার পুনরাবৃত্তি করতে থাকে যতক্ষণ না তুমি অবশেষে তাদের মধ্যে একটি নতুন কম্পন সৃষ্টি করো। তিনি বলেছিলেন যে মহাবিশ্ব একজন বিশ্বস্ত দাসের মতো। এটি আপনার আদেশ জ্ঞানী কিনা তা নিয়ে প্রশ্ন তোলে না, এটি কেবল আপনার বিকৃত করার শক্তিকে প্রতিফলিত করে। যদি তুমি দুর্বলতা প্রচার করো তবে এটি তোমাকে এমন পরিস্থিতি দেয় যা প্রমাণ করে যে তুমি দুর্বল। যদি তুমি শক্তি প্রচার করো তবে এটি এমন পরিস্থিতি নিয়ে আসে যা তোমার শক্তির দাবি করে এবং পুরস্কৃত করে। এই কারণেই কিছু মানুষ ব্যর্থতার অন্তহীন চক্রে বাস করে। তারা অবচেতনভাবে প্রতিদিন একই চিন্তাভাবনা নিশ্চিত করে এবং আইন কখনোই তারা যা আদেশ করেছিল তা ঠিক তা প্রদান করতে ব্যর্থ হয় না। এই কারাগার থেকে পালানোর প্রথম ধাপ হল সচেতনতা। যোগানন্দ তার শিষ্যদের বলেছিলেন যে প্রতিটি চিন্তাকে তত সাবধানতার সাথে দেখা উচিত যেমন একজন ব্যাংকার তার অর্থ দেখে। প্রতিটি চিন্তা একটি ইনভেস্টমেন্ট এবং শীঘ্রই বা পরে এটি সুদের সাথে ফিরে আসে। নেতিবাচক চিন্তা ক্ষতি এবং ঝামেলা নিয়ে ফিরে আসে, নেতিবাচক চিন্তা লাভ এবং আশীর্বাদ হিসেবে ফিরে আসে। কল্পনা করুন যদি প্রতিদিন আমি শক্তিশালী, আমি প্রাণবন্ত, তার স্বাস্থ্যে নাটকীয় উন্নতি হয়েছে। সন্দেহবাদীদের কাছে এই গল্পগুলি অতিরঞ্জিত বলে মনে হয়েছিল, কিন্তু যোগব্যায়াম জোর দিয়ে বলেছিল যে এগুলি আধ্যাত্মিক আইনের কার্যক্ষমতার সহজ প্রদর্শন। তাই এখনই আমি একটি ইচ্ছাকৃতভাবে কেবল সাহস, সাফল্য, স্বাস্থ্য এবং ভালোবাসার চিন্তাভাবনায় বিনিয়োগ করা হয়েছে। এটি ইচ্ছাকৃত চিন্তাভাবনা নয়, এটি মহাবিশ্বের লুকানো প্রক্রিয়ায় ইচ্ছাকৃত অংশগ্রহণ। এখানে একটি চমকপ্রদ দাবি। যোগানন্দের মতে একটি একক কেন্দ্রীভূত চিন্তা হাজার হাজার দুর্বল চিন্তার চেয়ে বেশি শক্তিশালী। বেশিরভাগ মানুষ তাদের শক্তি 100টি ভিন্ন উদ্বেগের ওপর ছড়িয়ে দেয়, কখনো কোনো সমাধানের ওপর সম্পূর্ণ মনোনিবেশ করে না। কিন্তু আইন তীব্রতার ওপর সাড়া দেয়, পরিমাণের ওপর নয়। ইচ্ছা শক্তির সাথে পুনরাবৃত্তি করা এবং আবেগ দ্বারা সমর্থিত একটি জ্বলন্ত প্রত্যয় বছরের পর বছরের অর্ধহৃদয় প্রচেষ্টার চেয়ে পরিস্থিতিকে আরও কার্যকরীভাবে মোচন করতে পারে। এই কারণেই তিনি তার ছাত্রদের গভীর অনুভূতির সাথে নিশ্চিতীকরণ অনুশীলন করার পরামর্শ দিয়েছিলেন, যেন শব্দগুলি ইতিমধ্যেই বাস্তবতা। কম্পন যত শক্তিশালী হবে, ফলাফল তত দ্রুত হবে। এই গল্পটি বিবেচনা করুন। এক যুবক একবার যোগানন্দকে বলেছিল যে তার পরিবার সবসময় দরিদ্র ছিল বলে সে ব্যর্থ হওয়ার জন্য দণ্ডিত বোধ করে। যোগানন্দ তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি প্রতিদিন তোমার মনে কি নিশ্চিত করে আসছো? লোকটি স্বীকার করেছে যে সে প্রায়ই নিজেকে অভিশপ্ত এবং দুর্ভাগ্যবান বলে মনে করে। যোগানন্দ তাকে বলেছিলেন, এখন থামো, এই ধরনের শব্দ আর কখনো তোমার ঠোঁটে বা মনে প্রবেশ করতে দিও না। এই থেকে এক মুহূর্তে নিশ্চিত হও, আমি অসীমের সন্তান, সমৃদ্ধি আমার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, সাফল্য আমার স্বাভাবিক অবস্থা। লোকটি দৃঢ়তার সাথে পরামর্শটি অনুসরণ করেছিল। 1 বছরের মধ্যে সে তার নিজের ছোট ব্যবসা পরিচালনা করছিল এবং তার পরিবারের ভরণ পোষণ করছিল। পরিবর্তনটি অর্থ দিয়ে নয়, বরং কম্পনের মাধ্যমে শুরু হয়েছিল। এখানে আরেকটি দাবি, লুকানো আইন কেবল ব্যক্তিগত জীবনকে রূপ দেয় না, এটি জাতি এবং ইতিহাসকে রূপ দেয়। যোগানন্দ ব্যাখ্যা করেছিলেন যে সম্মিলিত চিন্তারও চৌম্বকীয় শক্তি রয়েছে। যখন লক্ষ লক্ষ মানুষ ভয়ের ওপর নির্ভর করে, তখন কম্পন যুদ্ধ, অর্থনৈতিক পতন বা বিপর্যয় তৈরি করতে যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে। যখন মানুষ বিশ্বাস এবং সদিচ্ছা বিকিরণ করে, তখন সমাজ সমৃদ্ধ হয়। তিনি বিশ্বাস করতেন যে আধুনিক বিশ্বের অস্থিরতা মূলত অস্থির, স্বার্থপর চিন্তাভাবনার কম্পন থেকে আসে। কিন্তু তিনি আরও বিশ্বাস করতেন যে অল্প সংখ্যক শক্তিশালী ইতিবাচক মনও সমগ্র সম্প্রদায়কে উন্নীত করতে পারে। এই কারণেই তিনি বিশ্বজুড়ে ধ্যান গোষ্ঠী প্রতিষ্ঠা করেছিলেন, যা নেতিবাচকতার বিরুদ্ধে ভারসাম্য বজায় রাখতে পারে এমন আধ্যাত্মিক কম্পনের তরঙ্গ তৈরি করে। সন্দেহবাদীরা বলতে পারেন এটি কুসংস্কার, কিন্তু থামুন এবং চিন্তা করুন। আপনি কি কখনো এমন একটি ঘরে হেঁটেছেন যেখানে মানুষ তর্ক করছিল এবং কোনো শব্দ না বলা সত্ত্বেও তাৎক্ষণিকভাবে উত্তেজনা অনুভব করতাম? এটাই কম্পন। আপনি কি কখনো প্রার্থনার স্থানে শান্তি অনুভব করেছেন, এমনকি যদি আপনি ধার্মিক নাও হন? এটাই কম্পন। এটিকে লক্ষ লক্ষ মন দিয়ে গুণ করুন এবং আপনি দেখতে শুরু করবেন যে লুকানো আইন কিভাবে সামগ্রিক ভাগ্য ব্যাখ্যা করতে পারে। এখন আসুন প্রয়োগে ডুব দিই। আপনি যদি সত্যি এই আইনটি ব্যবহার করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার অভ্যন্তরীণ অবস্থাকে সচেতন চিন্তাভাবনা দিয়ে প্রশিক্ষণ করতে হবে। যোগানন্দ স্পষ্ট নির্দেশনা দিয়েছেন,
প্রথমে প্রতিটি দিন সচেতন চিন্তাভাবনা দিয়ে শুরু করুন এবং শেষ করুন। ঘুম থেকে ওঠার পর এলোমেলো উদ্বেগগুলিকে প্রবেশ করতে না দিয়ে অবিলম্বে একটি দৃঢ় সত্য নিশ্চিত করুন, যেমন আমি নির্ভয়, আজ আমি পরিচালিত, আজ আমি আনন্দ বিকিরণ করি। ঘুমের আগে শান্তির এই স্বীকৃতি পুনরাবৃত্তি করে প্রতিটি নেতিবাচক ধারণা দূর করুন, যেমন আমি শান্ত, আমি নিরাপদ, আমি দৈবিক শক্তির অধিকারী। এই বুকএন্ডগুলি সেই কম্পন সেট করে যা মাঝখানের ঘণ্টাগুলিকে আকৃতি দেয়। দ্বিতীয়ত, আপনার বক্তব্য পর্যবেক্ষণ করুন। যোগানন্দ সতর্ক করেছিলেন যে শব্দ চিন্তার মতোই কম্পন বহন করে। যখন আপনি ব্যর্থতার কথা বলেন তখন আপনি তার শক্তিকে বহুগুণ করেন, যখন আপনি সাফল্যের কথা বলেন তখন আপনি আপনার মনকে শক্তি দেন। তিনি তার অনুসারীদের বলেছিলেন যে কখনো দুর্ভাগ্য নিয়ে রসিকতা করবেন না, কখনো দুর্যোগের পূর্বাভাস দেবেন না, কখনো অসাবধান বাক্যাংশ দিয়ে নিজেদের অভিশাপ দেবেন না, বরং কেবল যা দেখতে চান তাই বলুন। এই সহজ নিয়ম ধীরে ধীরে মনকে পুনর্প্রোগ্রাম করে। তৃতীয়ত, একাগ্রতার অনুশীলন করুন। আপনার শক্তি ছড়িয়ে দিন এবং চুম্বক দুর্বল হয়ে পড়ে। এটিকে কেন্দ্রীভূত করুন এবং চুম্বক শক্তিশালী হয়ে ওঠে। এমনকি 5 মিনিট নীরবে বসে থাকা এবং অবিচল মনোযোগের সাথে একটি নিশ্চিতীকরণের ওপর ঘণ্টার পর ঘণ্টা অস্থির চিন্তা ভাবনার চেয়ে বেশি শক্তি উৎপাদন করতে পারে। এই কারণেই ধ্যান কেন্দ্রীয়। এটি মনের স্রোতকে সংগ্রহ করে এবং সেগুলিকে কম্পনের লেজারে পরিণত করে, যা বাধা ভেদ করতে সক্ষম। এখন এখানেই আইন আরও আশ্চর্যজনক হয়ে ওঠে। যোগানন্দ দাবি করেছিলেন যে চিন্তাভাবনা কেবল বাহ্যিক অবস্থাকে গঠন করে না, বরং শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। তিনি শিখিয়েছিলেন যে শরীরের প্রতিটি কোষ মানসিক কম্পনের প্রতি সাড়া দেয়। আপনি যদি ক্রমাগত ভাবেন যে আমি অসুস্থ, আপনার কোষ দুর্বল হয়ে যায়। আপনি যদি মনে করেন যে আমি প্রাণ শক্তিতে পূর্ণ, আপনার কোষগুলি সেই আদেশ গ্রহণ করে এবং শক্তিশালী হয়। তিনি প্রায়শই নিরাময় নিশ্চিতকরণ দিয়েছিলেন, যা মানুষকে পূর্ণ দৃঢ়তার সাথে পুনরাবৃত্তি করতে বলেছিল। অনেকেই উল্লেখযোগ্য পুনরুদ্ধারের কথা জানিয়েছেন। এটি কি প্লাসিবো নাকি ঐশ্বরিক শক্তি? তার কাছে এটা কোনো ব্যাপার ছিল না। গুরুত্বপূর্ণ বিষয় ছিল আইন কাজ করেছিল এবং জীবন রক্ষা পেয়েছিল। তিনি আরেকটি সাহসী দাবি করেছিলেন যে লুকোনো আইন আধ্যাত্মিক জাগরণকে ত্বরান্বিত করতে পারে। বেশিরভাগ মানুষ মনে করে জ্ঞানার্জন এলোমেলো, শুধুমাত্র সাধুদের দেওয়া উপহার। কিন্তু যোগানন্দ বলেছিলেন যে জ্ঞানার্জন হলো কেবল আপনার কম্পনকে আত্মার সাথে মিশে যাওয়ার জন্য যথেষ্ট উচ্চ সুরকরণের ফলাফল। প্রতিটি প্রার্থনা, প্রতিটি মন্ত্র, প্রতিটি ধ্যান অনুগ্রহের জন্য ভিক্ষা নয়, বরং আপনার যন্ত্রকে ঐশ্বরিক ফ্রিকোয়েন্সিতে সুরকরণ করে। যখন সুরকরণ সঠিক হয়, তখন আনন্দের অভিজ্ঞতা স্বয়ংক্রিয়ভাবে আসে। এটি ভাগ্য নয়, এটি আইন। আসুন আমরা পিছিয়ে আসি। যদি এটি সত্য হয়, তাহলে মানবতার সবচেয়ে বড় ভুল হল বিজ্ঞান, রাজনীতি বা অর্থনীতি সম্পর্কে অজ্ঞতা নয়, বরং কম্পনের অজ্ঞতা। আমরা বছরের পর বছর স্কুলে তথ্য শিখতে ব্যয় করি, কিন্তু চিন্তাভাবনাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা শেখার জন্য প্রায় সময় পাই না। ফলস্বরূপ মানুষ অচেতন স্রোতের দ্বারা টানা সংগ্রামের একই চক্র পুনরাবৃত্তি করে। তবু গোপন আইন তাদের জাগ্রত হওয়ার, নিয়ন্ত্রণ নেওয়ার এবং সচেতনভাবে তাদের জীবন গঠনের জন্য অপেক্ষা করছে। কল্পনা করুন যদি আপনি এখনই শুরু করেন। ধরুন পরবর্তী 30 দিনের জন্য আপনি এই নিয়মটি পরীক্ষা করার নিশ্চিত হলেন। আপনি প্রতিটি সকাল একটি শক্তিশালী নিশ্চিতকরণ দিয়ে শুরু করেন। আপনি আপনার কথাগুলি পর্যবেক্ষণ করেন। আপনি প্রতিটি নেতিবাচক চিন্তাকে তার বিপরীত ইতিবাচক চিন্তা দিয়ে প্রতিস্থাপন করেন। আপনি ধ্যানে বসে আপনার মনকে ঘনীভূত শক্তিতে ভরিয়ে দেন। আপনি কি মনে করেন যে যোগানন্দের প্রতিশ্রুতি অনুযায়ী 30 দিনের পরে আপনার জীবন একই রকম দেখাবে? তিনি বলেছিলেন যে আপনি সমকালীনতা, উন্নত স্বাস্থ্য, নতুন সুযোগ এবং অভ্যন্তরীণ শান্তির আকারে প্রমাণ দেখতে পাবেন। এবং এখানে আরও মৌলিক কিছু রয়েছে। তিনি জোর দিয়েছিলেন যে ব্যর্থতা কেবল দুর্বল প্রয়োগের প্রমাণ। আইন কখনো ব্যর্থ হয় না। যদি ফলাফল না দেখা যায়, তাহলে এর অর্থ হলো আপনার চুম্বক এখনও যথেষ্ট শক্তিশালী নয়। উত্তর হলো হাল ছেড়ে দেওয়া নয়, বরং তীব্রতা বৃদ্ধি করা, আরও শক্তি দিয়ে নিশ্চিতকরণ পুনরাবৃত্তি করা, আরও গভীরভাবে ধ্যান করা, আপনার চিন্তাভাবনা এবং কর্মের মধ্যে দ্বন্দ্ব দূর করা। তার ভাষায়, আইনটি সঠিক, কিন্তু আপনাকে এটি ব্যবহারে নির্ভুল হতে হবে। এটি ব্যাখ্যা করে যে কেন কিছু লোক ইতিবাচক চিন্তাভাবনায় ডুবে যায় এবং কোনো পরিবর্তন দেখতে পায় না। তারা এমন একজন ব্যক্তির মতো যারা ঝড়ের মধ্যে একটি মাছ মারে এবং ভাবছে যে কেন আগুন নিভে যায়। আপনি নেতিবাচকতার ঝড়ে দুর্বল চিন্তাভাবনা ছড়িয়ে দিতে পারেন না এবং আশা করতে পারেন না যে অলৌকিক ঘটনা। আপনাকে অবশ্যই একটি স্থির শিখা তৈরি করতে হবে, এটিকে শৃঙ্খলা দিয়ে ঢেকে রাখতে হবে, এবং তারপর এটি এমন আগুনে পরিণত হবে যা কিছুই নিভাতে পারে না। যোগানন্দ এর প্রমাণ হিসেবে বেঁচেছিলেন।
তার উপস্থিতি এত তীব্র কম্পন বিকিরণ করত যে লোকেরা প্রায়শই কেবল তার কণ্ঠস্বর শুনে বা তার চোখের দিকে তাকালে রূপান্তরিত বোধ করত। কিন্তু তিনি চাননি যে অনুসারীরা তার উপাসনা করুক। তিনি চেয়েছিলেন যে তারা তার অবস্থা প্রতিলিপি করুক। তিনি বারবার তাদের বলতেন যে যোগানন্দের শক্তি আছে বলো না, বলো আমিও গোপন আইনকে আদেশ করতে পারি, কারণ আমি একই অসীম আত্মার সন্তান। তিনি জোর দিয়েছিলেন যে ঐশ্বরিক কোনো পছন্দ করেন না। তার জীবনে যে আইন কার্যকর ছিল তা সকলের জন্য উপলব্ধ। একমাত্র পার্থক্য হলো কে এটি সচেতনভাবে ব্যবহার করতে পছন্দ করে আর কে জীবন জুড়ে ঘুমিয়ে থাকে। তাই এখন আমি আপনাকে সরাসরি জিজ্ঞাসা করছি, যদি আপনি সর্বদা আপনার ভাগ্যের চাবিকাঠি ধরে থাকেন, যদি লুকানো আইন কোনো মিথ না হয়ে আপনার চিন্তাভাবনায় এখনই সক্রিয় একটি শক্তি হয়, আপনি কি দুর্বলতা এবং উদ্বেগকে নিশ্চিত করতে থাকবেন, নাকি আপনি আজই শক্তি, শান্তি এবং প্রাচুর্যকে নিশ্চিত করতে শুরু করবেন? পছন্দ আপনার, কিন্তু আইন নির্বিশেষে সাড়া দেবে, এটি সর্বদা করে। এখানে যোগানন্দের এই কথাটি অনেক মানুষকে হতবাক করে। তিনি ঘোষণা করেছিলেন যে ভাগ্যের অস্তিত্ব নেই। তিনি বলেছিলেন যে আমরা যাকে ভাগ্য বলি তা আমাদের নিজস্ব চেতনার কম্পন এবং সুযোগের কম্পনের মধ্যে মিলিত হওয়ার চেয়ে বেশি কিছু নয়। যখন দুটি সারিবদ্ধ ঘটনা মসৃণভাবে ঘটে এবং আমরা তাকে ভাগ্য বলি, যখন তারা সংঘর্ষে লিপ্ত হয় তখন আমরা তাকে দুর্ভাগ্য বলি। কিন্তু প্রকৃতপক্ষে কেবল আইন আছে। আপনার চিন্তার চুম্বক নির্ধারণ করে যে আপনি কি সম্মুখীন হবেন। এটি ব্যাখ্যা করে যে কেন কিছু লোক সর্বত্র সফল মনে হয়, আবার অন্যরা সুযোগ পেলেও ব্যর্থ হয়। প্রথম দলের সারিবদ্ধ কম্পন রয়েছে, দ্বিতীয় দলের পরস্পর বিরোধী কম্পন রয়েছে। একটি উদাহরণ বিবেচনা করুন। একজন ব্যক্তি বলে যে সে সম্পদ চায়, কিন্তু গভীরভাবে সে বিশ্বাস করে যে অর্থ খারাপ অথবা সে এর যোগ্য নয়। তার কথা একদিকে তার কম্পনকে অন্যদিকে টেনে নিয়ে যায়। আইন কেবল শব্দের প্রতিক্রিয়া দেয় না, এটি সবচেয়ে শক্তিশালী কম্পনে সাড়া দেয়। তাই সে যদি দিনে 100 বার নিশ্চিতকরণ চিৎকার করেও বলে, যতক্ষণ না তার অভ্যন্তরীণ বিশ্বাস নেতিবাচক থাকে ততক্ষণ সে সম্পদকে বিতাড়িত করবে। এখন কল্পনা করুন যে অন্য একজন ব্যক্তি খুব কম কথা বলে কিন্তু পুরোপুরি নিশ্চিত বোধ করে যে প্রাচুর্য স্বাভাবিক। সেই ব্যক্তি সংগ্রাম ছাড়াই সম্পদ আকর্ষণ করে। আইন সর্বদা কম্পন মেনে চলে, খালি বাক্যাংশ নয়। এই কারণেই যোগানন্দ বিশ্বাস এবং অনুভূতির ওপর জোর দেন। তিনি বলেছিলেন যে কখনো যান্ত্রিকভাবে কোনো ঘোষণা পুনরাবৃত্তি করবেন না। আপনার হৃদয়ের পূর্ণ দৃঢ় বিশ্বাসের সাথে এটি চার্জ করুন। আপনার অভ্যন্তরীণ মন যুক্তির চেয়ে আবেগকে আরও সহজেই গ্রহণ করে। যখন আপনি অনুভূতির সাথে কথা বলেন তখন আপনি আপনার অবচেতনকে প্রভাবিত করেন। যখন অবচেতন প্রভাবিত হয় তখন কম্পন প্রাধান্য পায় এবং আইন কাজ করে। তিনি আরও সতর্ক করেছিলেন যে আপনাকে অবশ্যই আপনার ঘোষণার সাথে ধারাবাহিকভাবে বাঁচতে হবে। যদি আপনি ঘোষণা করেন যে আমি সুস্থ, কিন্তু তারপর আপনার শরীরকে বিষ খাওয়ান, তাহলে দ্বন্দ্ব আপনার কম্পনকে দুর্বল করে দেয়। যদি আপনি ঘোষণা করেন যে আমি প্রচুর, কিন্তু ক্রমাগত ভয় থেকে কাজ করেন, তাহলে দ্বন্দ্ব ফলাফলকে বাধা দেয়। আইনকে কার্যকরভাবে ব্যবহার করার জন্য চিন্তাভাবনা, শব্দ এবং কর্ম একই দিকে চলতে হবে, তবেই চুম্বক তার পূর্ণ শক্তিতে পৌঁছায়। এই আইনের সবচেয়ে আকর্ষণীয় প্রদর্শনীগুলির মধ্যে একটি হল 1920 দশকে যোগানন্দের ভ্রমণের সময়। তিনি আমেরিকা জুড়ে বক্তৃতা দিচ্ছিলেন। লোকেরা এই বিষয়টি দেখে অবাক হয়েছিল যে তিনি যত বক্তৃতা দেন না কেন, তিনি কখনো ক্লান্ত বোধ করতেন না। তিনি ব্যাখ্যা করেছিলেন যে শক্তি প্রবাহিত হয় তার যোগে, তাই তার তীর্থস্থান বাদ দিয়েও মনোযোগ কোথায় যায়, আমি ক্লান্ত, এই চিন্তা করার পরিবর্তে তিনি নিশ্চিত করেছিলেন আমি অসীম প্রাণশক্তিতে পরিপূর্ণ। তার মনের কম্পন কেবল শরীরের চেয়ে গভীর উৎস থেকে শক্তি সংগ্রহ করেছিল। তার পদ্ধতি অনুসরণকারী অনেকেই আবিষ্কার করেছিলেন যে তারাও দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে, আরও ভালোভাবে মনোনিবেশ করতে পারে এবং আগের চেয়ে দ্রুত পুনরুদ্ধার করতে পারে। তিনি আরেকটি দাবি করেছিলেন যে পরিবেশ নিজেই কম্পনের দ্বারা গঠিত। তিনি তার শিষ্যদের বলেছিলেন যে তারা কোথায় থাকেন এবং কার সাথে যুক্ত হন তা সাবধানতার সাথে বেছে নিতে। নেতিবাচক মানুষ এবং বিশৃঙ্খল পরিবেশ শক্তি নিষ্কাশন করে এবং মনের চুম্বককে দুর্বল করে দেয়। উত্থানকারী সঙ্গ এবং শান্তিপূর্ণ পরিবেশ এটিকে শক্তিশালী করে। তিনি এটিকে সুরকরণের কাঁটা হিসেবে বর্ণনা করেছিলেন। একটি কম্পনকারী কাঁটা অন্যটির পাশে রাখুন এবং শীঘ্রই উভয়ই একই ফ্রিকোয়েন্সিতে কম্পিত হয়। মানুষের মন একইভাবে কাজ করে। হতাশাবাদীদের সাথে সময় কাটান এবং আপনি অবচেতনভাবে তাদের ফ্রিকোয়েন্সি শোষণ করেন। আশাবাদীদের সাথে সময় কাটান এবং আপনার কম্পন স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায়। এই অন্তর্দৃষ্টি ব্যাখ্যা করে
যে কেন আধ্যাত্মিক সম্প্রদায়গুলি তৈরি হয়। এগুলি সংস্কার সম্পর্কে নয়, বরং একটি সম্মিলিত কম্পন তৈরি করার বিষয় যা বৃদ্ধিকে সমর্থন করে। যোগানন্দের আশ্রমগুলি এমন একটি পরিবেশ বিকিরণ করার জন্য ডিজাইন করা হয়েছিল যা শান্ত শক্তি, যাতে প্রবেশকারী যে কেউ অনুভব করতে পারে যে তার নিজস্ব কম্পন উত্থিত হয়েছে। তিনি শিখিয়েছিলেন যে যদি আপনি তাৎক্ষণিকভাবে আপনার পরিবেশ পরিবর্তন করতে না পারেন, তবুও আপনি আপনার দৃঢ়তাগুলিকে দৃঢ়ভাবে ধরে রেখে আপনার মনের মধ্যে একটি পবিত্র স্থান তৈরি করতে পারেন, যতক্ষণ না আপনার অভ্যন্তরীণ কম্পন বাইরের প্রভাবের চেয়ে শক্তিশালী হয়। এখন আসুন আইনের আরও গভীর মাত্রা অনুসন্ধান করি। যোগানন্দ দাবি করেছিলেন যে মৃত্যুও কম্পনের দ্বারা প্রভাবিত। তিনি বলেছিলেন যে জীবনের সময় গড়ে ওঠা মানসিক অবস্থার দ্বারা মৃত্যুর মুহূর্তটি গঠিত হয়। যারা ভয় এবং আসক্তিতে বাস করে তারা মৃত্যুর পরে বিভ্রান্তি অনুভব করে। যারা প্রশান্তি এবং বিশ্বাসের সাথে বাস করে তারা শান্তি এবং উচ্চতর অবস্থা অনুভব করে। তিনি প্রায়শই মানুষকে প্রতিদিন ধ্যান করতে উৎসাহিত করেছিলেন, কেবল এই জীবনকে উন্নত করার জন্য নয়, পরবর্তী জীবনে রূপান্তরের জন্য প্রস্তুত হওয়ার জন্য। এটি একটি আশ্চর্যজনক দাবি, কিন্তু এটি মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতার প্রতিবেদনের সাথে সামঞ্জস্যপূর্ণ, যেখানে লোকেরা তাদের অভ্যন্তরীণ মনোভাবের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে প্রবেশের অবস্থা বর্ণনা করেন। তিনি আরও শিখিয়েছিলেন যে কর্ম নিজেই কম্পনের নিয়মের একটি রূপ। প্রতিটি কর্ম এবং চিন্তাভাবনা একটি কম্পন তৈরি করে যা অবশেষে ফিরে আসে। এটি শাস্তি নয়, বরং ভারসাম্য। রাগ প্রেরণ করুন, রাগ গ্রহণ করুন। দয়া প্রেরণ করুন, দয়া গ্রহণ করুন। দয়া গ্রহণ করুন। কর্ম হল কেবল সময়ের সাথে সাথে প্রকাশিত লুকানো আইন। কিন্তু এখানেই রহস্য। তিনি বলেছিলেন ধ্যান এবং শক্তিশালী ইতিবাচক কম্পন পুরনো কর্মকে পুড়িয়ে ফেলতে পারে, ঠিক যেমন আগুন শুকনো ঘাস পুড়িয়ে দেয়। আপনার চেতনা বৃদ্ধি করে, আপনি আপনার সত্তার ফ্রিকোয়েন্সি পরিবর্তন করেন এবং পুরনো নিদর্শনগুলি প্রকাশ পাবার আগেই বিলীন হয়ে যায়। এটি অতীতের ভুলের দ্বারা শৃঙ্খলিত বোধ করা অনেকের কাছে আশা জাগিয়েছিল। সংশয়বাদীরা জিজ্ঞাসা করতে পারেন, যদি এই আইন এত শক্তিশালী হয় তাহলে কেন ভালো লোকেরা এখনও কষ্ট পায়? যোগানন্দ উত্তর দিয়েছিলেন যে দুঃখ হয় অতীতের ফিরে আসা কম্পন থেকে আসে, অথবা আত্মাকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় শিক্ষা থেকে আসে। কিন্তু তিনি জোর দিয়েছিলেন যে দুঃখের মধ্যেও আইন কাজ করছে, যা আরও উপরে ওঠার সুযোগ দেয়। তিনি মানুষকে বলেছিলেন যে কখনো দুঃখের সাথে নিজেকে চিহ্নিত করতে হবে না, বরং এটিকে বৃহত্তর সংকল্পের জন্য জ্বালানি হিসাবে ব্যবহার করতে হবে। তার মতে কোনো অভিজ্ঞতা নষ্ট হয় না, কারণ প্রতিটি কম্পন অবশেষে আত্মার বিবর্তনের জন্য কাজ করে। এখন আসুন আমরা ব্যবহারিক দক্ষতার দিকে ফিরে যাই। আপনি যদি নিজের জন্য এই আইনটি পরীক্ষা করতে চান, যোগানন্দ একটি নির্দিষ্ট অনুশীলন দিয়েছেন। এমন একটি গুণ বেছে নিন যা আপনি গভীরভাবে বিকাশ করতে চান। এটি সাহস, স্বাস্থ্য, প্রাচুর্য বা শান্তি হতে পারে। প্রতিদিন সকালে বসে থাকুন, চুপচাপ চোখ বন্ধ করুন এবং গভীর অনুভূতির সাথে পুনরাবৃত্তি করুন, আমি সাহসে পরিপূর্ণ। প্রতিটি চ্যালেঞ্জের মধ্যে আমি শক্তিশালী, অথবা আমি প্রাণশক্তিতে পরিপূর্ণ। আমার শরীরের প্রতিটি কোষ জীবনের সাথে পূর্ণ, অথবা প্রাচুর্য আমার মধ্য দিয়ে প্রবাহিত হয়, সুযোগ আমার সামনে উন্মুক্ত হয়। পুনরাবৃত্তি করো যতক্ষণ না তুমি তোমার সমগ্র অস্তিত্বের মধ্যে শব্দগুলি কম্পিত হতে অনুভব করো। তারপর সেই অনুভূতিকে দিনের মধ্যে বহন করো। 40 দিন ধরে এটি করো এবং দেখো কিভাবে তোমার বাস্তবতা পরিবর্তন হতে শুরু করে। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যারা আন্তরিকভাবে অনুশীলন করবে তারা স্পষ্ট ফলাফল দেখতে পাবে। তিনি আরেকটি কৌশল দিয়েছিলেন, কল্পনা এবং নিশ্চিতকরণ। তিনি শিক্ষার্থীদের বলেছিলেন যে তারা ইতিমধ্যেই তাদের ইচ্ছামতো ফলাফলটি মনের মধ্যে স্পষ্টভাবে দেখতে পেতে কল্পনা করতে এবং তারপর সেই চিত্রটিকে দৃঢ়তার শব্দ দিয়ে চার্জ করতে। উদাহরণ হিসেবে, যদি তুমি সাফল্য চাও তাহলে আত্মবিশ্বাসের সাথে তোমার লক্ষ্য অর্জনের কল্পনা করো। নিশ্চিতকরণ যোগ করো, সাফল্য আমার, আমি বিজয়ের দিকে পরিচালিত। চিত্র এবং শব্দের এই সমন্বয় একাকিত্বর চেয়েও অবচেতনকে আরও শক্তিশালীভাবে প্রভাবিত করে। তিনি কৃতজ্ঞতার উপরও জোর দিয়েছিলেন। কৃতজ্ঞতা কেবল ভালো আচরণ নয়, এটি কম্পন। যখন তুমি ছোট জিনিসের জন্য ধন্যবাদ জানাও, তখন তুমি প্রাচুর্যের সাথে সারাবদ্ধ হও। যখন তুমি অভিযোগ করো,
তুমি অভাবের সাথে একীভূত হও। তুমি যে কোম্পানি খাও না কেন, আইন তাকেই বিবর্ধিত করে। অতএব যোগানন্দ মানুষকে প্রতিদিন অন্তত 3টি জিনিস স্মরণ করে শেষ করতে আহ্বান জানান, যার জন্য তারা কৃতজ্ঞ। এই সহজ অভ্যাসটি দ্রুত কম্পন বাড়ায় এবং আরও বেশি আশীর্বাদ আমন্ত্রণ জানায়। এখানে আরেকটি নাটকীয় দাবি। যোগানন্দ বলেছিলেন যে প্রকৃতিও কম্পনের প্রতি সাড়া দেয়। তিনি তার গুরু শ্রী যুক্তেশ্বর একবার মনোযোগী চিন্তাভাবনার মাধ্যমে ঝড়কে শান্ত করার গল্পটি বলেছিলেন। তিনি নিজেই এমন উদাহরণ বর্ণনা করেছিলেন যেখানে প্রাণীরা তার উপস্থিতিতে শান্ত হয়ে ওঠে, কারণ তারা তার শান্ত কম্পন অনুভব করেছিল। যদিও আধুনিক মন এই ধরনের গল্পগুলিতে সন্দেহ করতে পারে, তারা আমাদের মনে করিয়ে দেয় যে লুকানো আইন মানব সমাজের বাইরে কাজ করে। সমগ্র মহাবিশ্ব কম্পন এবং শক্তিশালী চেতনা আমাদের ধারণার চেয়েও বেশি প্রভাবিত করতে পারে। সম্ভাবনাগুলির সম্পর্কে চিন্তা করুন। আপনি যদি এটি আয়ত্ত করেন, তাহলে আপনি আপনার সম্পর্কগুলিকে রূপান্তর করতে পারেন, কারণ অন্যদের কাছ থেকে পরিবর্তন দাবি করার পরিবর্তে আপনি আপনার কম্পনকে বাড়িয়ে তুলবেন যতক্ষণ না তারা স্বাভাবিকভাবেই ভিন্নভাবে প্রতিক্রিয়া জানায়। আপনি আপনার কাজকে রূপান্তর করতে পারেন, কারণ ভয়ঙ্কর কাজের পরিবর্তে আপনি তাদের সাথে আনন্দের সাথে যোগাযোগ করবেন এবং সহযোগিতা আকর্ষণ করবেন। আপনি আপনার স্বাস্থ্যকে রূপান্তর করতে পারেন, কারণ রোগকে ভয় পাওয়ার পরিবর্তে তুমি তোমার শরীরকে শক্তির নিশ্চয়তা দিয়ে পূর্ণ করবে। এমনকি তুমি তোমার ভাগ্যকেও রূপান্তর করতে পারো, কারণ জীবনের মধ্য দিয়ে ভেসে যাওয়ার পরিবর্তে তুমি তোমার পথের সচেতন স্থপতি হয়ে উঠবে। যোগানন্দ কখনো প্রতিশ্রুতি দেননি যে জীবন সমস্ত চ্যালেঞ্জ থেকে মুক্ত হয়ে যাবে, কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই আইনের ওপর দক্ষতা অর্জনের মাধ্যমে চ্যালেঞ্জগুলি আর তোমাকে পরাজিত করবে না, তারা তোমার শক্তি প্রমাণের সুযোগ হয়ে উঠবে। তিনি বলেছিলেন যে সবচেয়ে বড় আনন্দ আসে সংগ্রাম এড়িয়ে চালা থেকে নয়, বরং এই উপলব্ধি থেকে যে পৃথিবীর কোনো কিছুই তার স্পন্দন নিয়ন্ত্রণ করতে শিখেছে সেই আত্মার ক্ষতি করতে পারে না। সেই আত্মা মুক্ত, নির্ভীক এবং পরিপূর্ণভাবে বেঁচে থাকে। তাই আজ রাতে আমি তোমাকে এই চিন্তা দিয়ে যেতে চাই, যোগানন্দের যে গোপন আইন প্রকাশ করেছে তা ইতিমধ্যেই তোমার জীবনে কাজ করছে। তুমি এটিকে উপেক্ষা করো বা আয়ত্ত করো, তা তোমার পছন্দ। তোমার পাঠানো প্রতিটি চিন্তা তোমার আগামীকালকে রূপ দিচ্ছে। তোমার বলা প্রতিটি শব্দ তোমার ভাগ্যকে প্রোগ্রাম করছে। তোমার ধারণ করা প্রতিটি কম্পন সেই পৃথিবীকে গড়ে তুলছে যেখানে তুমি শীঘ্রই পা রাখবে। আইন থেকে কোনো মুক্তি নেই, তবে সচেতনভাবে এটি ব্যবহার করতে শেখার মধ্যে অপরিসীম স্বাধীনতা রয়েছে। একবার তুমি তা করলে জীবন দুর্ঘটনার শৃঙ্খলার থাকে না এবং একটি ক্যানভাসে পরিণত হয় যেখানে আপনি আপনার নিজস্ব চেতনার রং দিয়ে আঁকেন।